আমরা লাস্ট ক্লাসে অ্যাডস ম্যানেজার সেগমেন্টে যায় অ্যাড ক্রিয়েট করছিলাম। আমরা অ্যাড ক্রিয়েট করার সময় হোপফুলি আপনাদের মনে আছে বেশ কিছু অবজেক্টিভ দেখছিলাম, যে কোনো একটা অবজেক্টিভকে টার্গেট করে আমাদের অ্যাড রান করতে হয়। হোপফুলি এটা সবার মনে আছে। এই যে আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে ফেসবুক বেশ অনেকগুলো অপশন দেয় তিনটা সেগমেন্টেড এরিয়াতে, মনে আছে? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তো আমরা এই টাইপের ক্যাম্পেইন যদি ছাড়তে চাই, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এই টাইপের ক্যাম্পেইন একদম সিম্পল এবং সবাই পারে। কিন্তু আমরা যদি কনভার্সন ক্যাম্পেইন ছাড়তে চাই, আমরা ক্যাটালগ ছাড়তে চাই অথবা স্টোর ক্যাম্পেইন ছাড়তে চাই, এই টাইপের ক্যাম্পেইনের জন্য আমাদের দরকার পড়বে হচ্ছে ফেসবুকের পিক্সেল সেটআপ। এখন কথা হচ্ছে এটা কেন করব? এটা এই জন্য করব, ধরেন এই ওয়েবসাইটের এক্সাম্পলে যদি টান দেই আমি, তো আমি একটা ডেমো ই কমার্স সাইট বানাইছি। ই কমার্স এটা হলো উ কমার্সের সাইট অ্যাকচুয়ালি। এবং এই ডেমো সাইটের কি কি আছে দেখেন, এখানে নর্মালি বেশ অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা যদি একটু নিচে আসি, এটার প্রোডাক্ট লাইন দেখতে পারবো, ফুটার দেখতে পারবো। নর্মালি আমরা যদি একটা ক্যাটাগরিতে মুভ করি তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে, আমি আর সাব ক্যাটাগরি করিনি, দেখেন ওই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট শো করতেছে এবং সেই সাথে প্রাইস রেঞ্জ, সার্চ, এবং এটা কোন ক্যাটাগরির আন্ডারে, সেটা এই ক্যাটাগরি আন্ডারে, টপ রেটেড প্রোডাক্ট, মাল্টিপল কিন্তু অপশন আমাদেরকে দেখা দিচ্ছে এই ইয়াটা। এরপর যদি আমরা এই প্রোডাক্টটার মধ্যে যাই তাহলে দেখা যাবে এই প্রোডাক্টটার আমার দেখেন এখানে টাইটেল দিছে, এই প্রোডাক্টটার প্রাইস শো করতেছে। এখান থেকে আমাকে একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে বলতে, ধরেন এই প্রোডাক্টটা হলো ব্ল্যাক প্রোডাক্ট কিনতে চাই, সো ব্ল্যাক কালারের যে প্রোডাক্ট সেটা কিনতে চাই। দেন আমরা কি করবো, এবার অ্যাড টু কার্ট করবো অথবা অ্যাড উইশ লিস্ট করবো। সো আমরা প্রত্যেকটা জিনিস ট্র্যাক করব। এখন থেকে কি ট্র্যাক করবো, এতদিন আমরা শুধু ক্যাম্পেইন ছাড়তাম কি, যে ধরেন এটা একটা লিংক, এই লিংকে আমরা এই যে এখানে ট্রাফিক অ্যাড আছে, আমরা সেই ট্রাফিক অ্যাড ছাড়বো। আমি ধরেন এই ই কমার্স সাইট, তো আমাদের লাস্ট টার্গেট কি থাকে, যে প্রোডাক্টটা সেল করতে হবে। এখন সেল মানেই তো হচ্ছে এই যে কনভার্সন, তাই না? সেল মানে হচ্ছে এই যে এইটা। সো এটা করার জন্য এই এই সাইটে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেলটা কি? পিক্সেল হলো ফেসবুকের একটা কোড স্নিপেট, যেটা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। ওই অ্যাড অ্যাকাউন্টের কোড এই ওয়েবসাইটের মধ্যে আমি বসাবো। আমি সেট আপটা দেখাচ্ছি। তো আমার টার্গেট কি, যে কেউ যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে আমি তাকে ট্র্যাক করব। কেউ যে এই প্রোডাক্ট পেজে আসে আমি তাকে ট্র্যাক করব। যখন কেউ কোনো ক্যাটাগরিতে আসে, ধরেন আমার এই যে অর্গানিক একটা ক্যাটাগরি অথবা শুধুমাত্র প্রোডাক্ট ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কত পিপল আসছে সেটা আমি ট্র্যাক করব। সো একটা একটা ই কমার্স সাইটের কতগুলো স্টেপ হয় আপনাকে জাস্ট আমি যদি দেখাই, ধরেন একজন ট্রাফিক কি করলো, হোম পেজে আসলো, হতে পারে অডিয়েন্স ওয়াক থ্রু নাম একটা নাম দিলাম, একটা হোম পেজে আসলো। এরপরে ট্রাফিক কি করবে, আমার কোন একটা ক্যাটাগরি যাবে, তাহলে আমি এখান থেকে ক্যাটাগরি লিস্ট লিঙ্কটাও নিলাম। এরপরে কি করবে, সে একটা প্রোডাক্টের মধ্যে যাবে, ওকে, আমি ওই ট্রাফিকের প্রোডাক্ট পেজের লিঙ্কটাও নিলাম। আমি জাস্ট ইউনিক পেজের লিঙ্ক গুলো নিচ্ছি। দেখেন কয়টা লিঙ্ক হচ্ছে, একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ। ওকে, দেন এইখান থেকে আমরা এই প্রোডাক্টটা কিনবো, তার মানে কি করব, আমরা অ্যাড টু কার্ট করব। সো এটার অ্যাড টু কার্টের জন্য একটা পেজ বের হবে। আমার এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে চলে গেছে, এই যে আমি অ্যাড টু কার্ট, এখানে ভিউ অ্যাড টু কার্ট দেখতে পারি। সো অ্যাড টু কার্টের জন্য এর লিঙ্কটা হচ্ছে এটা। দেন আবার কি হতে পারে, এই প্রোডাক্টটা আমি এখন পারচেস করতে চাই, এই প্রোডাক্টটা। সো যদি পারচেস করতে চাই তাহলে এই যে প্রসিড টু চেক আউট, তাহলে আমি এই পেজে চলে যাব। তার মানে এই পেজের জন্য একটা লিঙ্ক জেনারেট হচ্ছে, দেখতে পাই। দেখেন প্রত্যেকটা পেজের স্টেপ দেখেন, এটা হোম পেজ, এটা ক্যাটাগরি পেজ, এটা প্রোডাক্ট পেজ। এই প্রোডাক্ট পেজ যখন অ্যাড টু কার্টে নিব সেই কার্ট পেজ, এটাকে যখন চেক আউট পেজে নিব সেই চেক আউট পেজ, দেন প্রোডাক্টটা আমরা কিনবো। সো আমার অটো ফিল কিছু ইনফরমেশন আগে থেকে অ্যাড করা আছে। আমি এখানে আর কিছু দিচ্ছি না, আগে থেকে সব অ্যাড করা আছে। জাস্ট এটাকে সিলেক্ট করব এবং ক্যাশ অন ডেলিভারি। ওকে, জাস্ট এখান থেকে প্রোডাক্টটা প্লেস করবো এবং প্লেস করার পরও তো একটা ইউআরএল দিবে, তাই না? সো প্রোডাক্টটা কেনা হয়ে গেছে, আমার ব্যাক এন্ডে ডাটা চলে আসছে এবং আমি এখন কি করব, জাস্ট প্রোডাক্টটা ডেলিভার দিয়ে দিব। এবং এখানে থ্যাংক ইউ আছে, এখানে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ, এখানে প্রোডাক্টের একটা অর্ডার নাম্বার দিচ্ছে, কবে সেল হয়েছে, কে কিনছে, কত ডলার, পেমেন্ট মেথড কি, টোটাল ডিটেলস চলে আসে। এবং এটার জন্য একটা ইউআরএল জেনারেট হয়েছে, যে ইউআরএলটা আমরা এখানে নিলাম। এই ইউআরএলটা এখন দেখেন, একজন ইউজারের জার্নিটা দেখেন। একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসে, এখন সেই ওয়েবসাইটটা যে কোনো টাইপের হতে পারে, সেটা ব্লগ সাইট হতে পারে, সেটা
নর্মালি একটা ই কমার্স সাইট হতে পারে, একটা ট্রেনিং সাইট হতে পারে, একটা কর্পোরেট ওয়েবসাইট হতে পারে, যে কোনো টাইপের ওয়েবসাইট, একটা নিউজ পেপার সাইট হতে পারে। তার জার্নিটা কোথায় কোথায় হয়? একটা ই কমার্স সাইটের জার্নি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তার মানে 7টা স্টেপে হয়। এটা আরো বাড়ে আরো কমে, এটা ডিপেন্ড করে ওয়েবসাইট টু ওয়েবসাইট। আমি জাস্ট বেসিক সেট আপটা দাঁড় করেছি। এখানে যদিও অনেক ই কমার্সের আরেকটা পেজ আসে, এখানে অনেকের আরেকটা পেজ আসে এখানে। সেই আরেকটা পেজ হচ্ছে অনেকে পেমেন্ট ইনফো অ্যাড করে। অনেক সাইটে দেখবেন যে পেমেন্ট ইনফো নামে একটা অপশন চলে আসে। তো আমি আর পেমেন্ট ইনফো রাখিনি, কারণ আমি অডিয়েন্সের ক্লিক কমাইছি। যে যত ক্লিক কমানো যাবে অডিয়েন্স তত দ্রুত পারচেস করে বের হয়ে যেতে পারবে। আপনি যত বেশি স্টেপ রাখবেন অডিয়েন্স খুব বিরক্ত হয়ে যাবে যে একটা প্রোডাক্ট কেনার জন্য ভাই এত স্টেপ কেন। সো এটাও আপনার কল, এটাও আপনি মার্কেটের হিসাবে আপনার ডেভেলপারকে করবেন যে একজন অডিয়েন্স যত দ্রুত সেল করতে পারে। এখন এতগুলো স্টেপ না রেখে শুধুমাত্র অ্যাড টু কার্ট থেকে ডিরেক্টলি চেক আউট বাটনের অথবা ইনফরমেশনটাও যেন এক পেজের মধ্যে হয় এবং চেক আউটটা দ্রুত হয়ে যায়। সো দুইটা স্টেপ যতটা সহজে কমানো যায়, কিন্তু কিছু কিছু স্টেপ আসলে কমানোর কোনো ওয়ে নাই। কারণ একজন ব্যক্তি তো অ্যাড টু কার্ট করবেই, স্বাভাবিক। অ্যাড টু কার্ট থেকে তারপর সে চেক আউটে আসবে, কারণ সে ইনফরমেশন দিবে না। এবং চেক আউট করার পর তারপরে সে পার্সেস পেজের পর একটা লাস্ট থ্যাংক ইউ পেজ হবে। সো এটা একদম বেসিক লেভেলের একটা সেটিংস এবং এটা থাকেই। এবং পেমেন্ট মেথডটা কেন বললাম, আমি যে সেলিংটা নিলাম সেই সেলিংটা হচ্ছে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ছিল, এর জন্য পেমেন্ট ইনফরমেশনটা লাগেনি। বাট যদি ক্রেডিট কার্ডে বিল দিতে হতো অথবা পেপালে বিল দিতে হতো তাহলে কিন্তু আরেকটা স্টেপ বাড়তো। তার মানে নর্মালি আমরা কয়টা স্টেপ পাচ্ছি? প্রোডাক্ট পেজ আমরা প্রমোট করব কোন পেজটাকে? আমরা ওয়েবসাইট যখন প্রমোট করব তখন এই প্রোডাক্ট পেজটাকে প্রমোট করব নর্মালি। সো অডিয়েন্স ল্যান্ড করবে কোথায়? অডিয়েন্স ল্যান্ড করবে হচ্ছে এই জায়গাতে। দেন অডিয়েন্স এখান থেকে ল্যান্ড করে চলে যাবে কার্ড পেজে, কার্ড পেজ থেকে চলে যাবে পেমেন্ট ইনফো, পেমেন্ট ইনফো থেকে চলে আসবে চেক আউট পেজ, এরপর থ্যাংক ইউ পেজ। তো আমরা যদি একটু অডিয়েন্সের জার্নিটা দেখি, আমি এখানে ওয়াক থ্রু না দিয়ে অডিয়েন্স জার্নি দিই। আমরা যদি এখানে অডিয়েন্সের জার্নিটা দেখি তাহলে কি হয়? আমরা নর্মালি প্রোডাক্ট পেজ এটা পাই, দেন একটা পেজ কার্ড করে, এরপর আপনার পেমেন্ট ইনফো অ্যাড করে, না চেক আউট পেজ আগে আসে, দেন পেমেন্ট ইনফো পেজটা হয়, এরপর পেমেন্ট ইনফো দেওয়ার পরে সে চেক আউট বাটনে ক্লিক করলে থ্যাংক ইউ পেজে চলে যায়। ওকে, সো আমি এটাকে একটু শাফল করি, এই পেজটা নিচে চলে আসবে, এই পেজটা নিচে চলে আসবে। সো এইটা হচ্ছে একটা অডিয়েন্সের জার্নি একটা ওয়েবসাইটের মধ্যে, একটা ই কমার্স সাইটের মধ্যে। এখন সেই ই কমার্সটা যে কোনো টাইপের হতে পারে, অথবা একটা অনলাইন পার্সেস ওয়েবসাইটের জন্য, এটা টি শার্ট সেলিং সাইটও হতে পারে, এটা বুক সেলিং সাইটের জন্য হতে পারে। এখন এছাড়া আর আর কি কি অ্যাক্টিভিটিস একজন অডিয়েন্স করতে পারে একটু চিন্তা করেন। আর অ্যাক্টিভিটিস হতে পারে যে সে যে এই সাইটে আসলো, সে এই প্রোডাক্টটা দেখলো, দেখার পর তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে কিন্তু এখন কিনবে না, সে কি করবে? অ্যাড টু উইশ লিস্ট নামে যে বাটনটা, এই বাটনে সে প্রেস করবে। ক্লিয়ার? এই বাটনে সে প্রেস করবে, যখন সে প্রেস করবে তার মানে এই অ্যাড টু উইশ লিস্টে একটা প্রোডাক্ট কিন্তু কিউতে চলে যাবে। এবং এটাও আমার কিন্তু একটা ট্র্যাকিং থাকা উচিত। সো আমি এখানে একটা এক্সট্রা পেজ পাবো। আমি এটাকে আর একটু করি। সো এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে এক্সট্রা। এক্সট্রা আর কি হতে পারে? এক্সট্রা হতে পারে কোনো অডিয়েন্স এসে আমার ওয়েবসাইটে সার্চ করতে পারে। তো ধরেন কেউ সার্চ করলো, কি সার্চ করতে পারে? ধরেন কফি মেকার, কেউ একজন সার্চ করলো, আমি এটা এটা কফি মেকার ওয়েবসাইট, সো সার্চ করবে। সো সার্চের জন্য একটা পেজ আসতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে যখন একজন ট্রাফিক আসে সে অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে পারে। সে হোম পেজে যেতে পারে, হতে পারে, দেন সে একটা ক্যাটাগরি পেজে যেতে পারে। তার যদি পার্সেস ইন্টেনশন থাকে তাহলে কি কি অ্যাক্টিভিটি হতে পারে? সে প্রোডাক্ট পেজে যাবে, সে কার্টে নিবে, সে চেক আউট করবে, সে পেমেন্ট ইনফো দিবে, এবং লাস্ট পর্যায়ে যে সে থ্যাংক ইউ পেজে চলে যাবে। এবং যেটার জার্নিটা হচ্ছে এটা, যেটার জার্নিটা হচ্ছে এটা, আমরা এটা দেখলাম। এরপরে এক্সট্রা কি অ্যাক্টিভিটিস হতে পারে? যে সে উইশ লিস্টে আসতে পারে, সে কফি সার্চ করতে পারে, সো এটা সার্চের জন্য, এটা উইশ লিস্টের জন্য। আর কি কি অ্যাক্টিভিটি হতে পারে? অ্যাকাউন্ট করতে পারে, সেটা হতে পারে, রাইট? প্রোডাক্ট ফিল্টারিং, রাইট? প্রোডাক্ট ফিল্টারিং করতে পারে, রাইট? সে অ্যাকাউন্ট করতে পারে, রাইট? সো আমরা অ্যাকাউন্টে ইনফরমেশনটা নিব যে আমার ওয়েবসাইটে কতজন অ্যাকাউন্ট করতেছে। এটা 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 এক ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। সো এটার ডাটা আমি ট্র্যাক করতে চাই।
এছাড়া আর কি হতে পারে একটু চিন্তা করি। আর আর কোথায় কোথায় যেতে পারে, কন্টাক্ট পেজে যেতে পারে, আমি কন্টাক্ট পেজ ক্রিয়েট করে নিই। টাইম একটা ম্যাটার হতে পারে, যে কত টাইম সে পাস করতেছে আমার ওয়েবসাইটে সেটা হতে পারে। তো ওগুলো আরো অ্যাডভান্স, ওগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, ওটা যখন অ্যানালিটিক্সে যাব তখন ওগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। বাট একটা ই কমার্স সাইটে যখন আসলো, মোটামুটি আমরা একটা বেসিক স্টেপ দাঁড় করালাম যে হ্যাঁ, একজন ট্রাফিক যখন একটা ওয়েবসাইটে ই কমার্স সাইটে আসে, তার এই টাইপের বিহেভিয়ার গুলো হতে পারে, অথবা এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো হতে পারে, রাইট? সো আমরা বেশ অনেকগুলো স্টেপ দেখলাম যে একজন ট্রাফিক যখন আসে, আপনি যখন আমার ওয়েবসাইটে আসতেছেন, আমি কোর্স সেল করব, আপনি কি কি অ্যাক্টিভিটি করবেন, আপনার প্রত্যেকটা স্টেপ আমি ট্র্যাক করতে চাই। কেন করব? কারণ আমি জানি, ধরেন আপনি আসছেন হচ্ছে আমার এসইও কোর্স, এই ক্যাটাগরিতে আসছেন, আমি এই ক্যাটাগরিকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমি আপনাকে ট্র্যাক করব। এখন ধরেন এই মাসে 1,000 পিপল এসইও ক্যাটাগরিতে আসছে, তাদেরকে আমি রিমার্কেটিং করব। রিমার্কেটিং ব্যাপারটা, নামটা শুনছি আমরা। রিমার্কেটিং হলো যখন কোনো ব্যক্তি আমার নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্টে আসবে, তাদেরকে আমি ট্র্যাক করব। আর ট্র্যাক করার পর আমি কি করব, লাস্ট 1 মান্থ অথবা 2 মান্থের ডাটা কালেক্ট করব। কালেক্ট করার পর দেখবো যে লাস্ট 30 দিন যাব, যারা যারা আমার এসইও কোর্সের জন্য সার্চ করছে, অথবা এসইওর ল্যান্ডিং পেজে আসছে, অথবা এসইওর ক্যাটাগরি পেজে ঢুকছে, তাদেরকে আমি অ্যাড দিব। এবং কোনো টার্গেটিং দিব না, শুধুমাত্র এই পেজে যারা আসে তাদেরকে অ্যাড দিব। ক্লিয়ার? এটা হচ্ছে রিমার্কেটিং। সো আমার ট্র্যাকিংটা কেন ইম্পর্টেন্ট, ক্লিয়ার? আবার ধরেন আমি বললাম আমি ওই সমস্ত ব্যক্তিকে টার্গেট করব যারা আমার কার্ট পেজ পর্যন্ত গেছে, কিন্তু এনিহাও তারা কেনেনি, মানে চেক আউট বাটনে কমপ্লিট করে থ্যাংক ইউ পেজ পর্যন্ত যায়নি। আমি কিন্তু এই ট্র্যাকিংটা করতে পারবো, দেখে আপনাকে বলছি যে ওই সমস্ত ব্যক্তি যারা এই পেজ পর্যন্ত আসে, মানে কার্ট পেজ পর্যন্ত আসে, বাট এনিহাও কেনেনি। এখন এনিহাও কেনেনি সেটা আমি কিভাবে ট্র্যাক করব? ওই যে ডাটা আমার কাছে আছে, যে এই ব্যক্তিটা এখানে আসছে তার ডাটা আমার কাছে আছে, যে ব্যক্তিটা এখানে আসছে তার ডাটাটা আমার কাছে আছে। ক্লিয়ার? সো আমি এমন একটা রুল তৈরি করব, যে রুলটা কি বলছি, যে ওই সমস্ত ব্যক্তি লাস্ট 30 দিনে যারা কার্টে আসছে কিন্তু কেনেনি, আমি একটা রুল তৈরি করব, আমি একটা রিমার্কেটিং গোল তৈরি করব, এবং সেই ট্রাফিক ডাটা দিয়ে আমি অ্যাড ছাড়বো নেক্সট মান্থে। হয়ে গেল। সো এই যে যারা কার্টে আসছে তাদের তো ইন্টেনশন আছে, তাই না? ডেফিনেটলি, এটা তো ক্লিয়ার। এখন ইন্টেনশন যেহেতু আছে, আমি যদি এখানে 1,000 পিপলের কাছে একটা ছাড়ি, এখানে যদি 10টাও সেল আসে, ওটাই তো আমার অপটিমাল কাস্টমার। এবং এখানে অ্যাডের কস্ট ডেফিনেটলি কম হবে। কেন? কারণ এখানে অনেক টার্গেটেড এবং অলরেডি তারা আমার ফানেলের মধ্যে আসছে। আবার এমন হতে পারে ওই সমস্ত ব্যক্তি যারা উইশ লিস্ট করে রাখছে কিন্তু কেনেনি, তাহলে আমি উইশ লিস্টে যারা আছে, ধরেন এরকম 2-3 হাজার পিপল আছে, তাদেরকে টার্গেট করতে চাই। এটাই হচ্ছে পিকজেলের মজা। তো আমি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করার জন্য এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার, যেখানে অ্যাড দিতে হয়। এখন মাথায় রাখেন, আমি যে অ্যাকাউন্টে অ্যাড দিব সেই অ্যাকাউন্টের একটা পিকজেল আছে। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা ইউনিক পিকজেল থাকে। পিকজেল মানে স্মল অ্যামাউন্ট অফ জাভাস্ক্রিপ্ট কোড, যে পিকজেল কোডটা আপনার ওয়েবসাইটে বসবে। এখন কোন ওয়েবসাইটে বসবে? যে ওয়েবসাইটে ট্রাফিক আপনি ট্র্যাক করতে চান সেই ওয়েবসাইটে বসবে। এরকম যদি 10টা ওয়েবসাইট থাকে, তাহলে একই অ্যাড অ্যাকাউন্টের একই পিকজেল 10টা ওয়েবসাইটে বসবে। ক্লিয়ার? আপনার এখন একটা ওয়েবসাইট, তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের যে পিকজেলটা, সেই পিকজেলটা আপনার এই সাইটে বসবে। আপনার যদি আরেকটা ওয়েবসাইট থাকে, তাহলে এই একই অ্যাড অ্যাকাউন্টের একই পিকজেল আবার অন্য সাইটে বসবে। এরকম যদি 100 সাইট থাকে, তাহলে একই পিকজেল 100 সাইটে বসবে। কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের সেটআপটা ডিফারেন্ট হবে। কোথায় পাবো ফেসবুক পিকজেল? প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট ফেসবুক পিকজেল থাকে, এবং এই ফেসবুক পিকজেলটা কয় টাইপ সেটা একটু পরে আসতেছি। ফেসবুক পিকজেল আগে পিকজেল নামে ছিল, এখন আর পিকজেল নামে নাই, এটাকে বলা হয় ইভেন্টস ম্যানেজার। আমাদেরকে কোথায় যেতে হবে পিকজেল পাওয়ার জন্য? ইভেন্টস ম্যানেজারে। যখন একদম নতুন অ্যাকাউন্ট, যেহেতু প্রথমে ইভেন্টস ম্যানেজারে যখন আসবেন, উপরে প্রথমে অ্যাড অ্যাকাউন্টটা চেক করে নেবেন, আপনি যে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করছেন, যেটা দিয়ে কাজ করতে চান, ওইটা সিলেক্টেড আছে কিনা। এরপর দেখেন এখানে মাল্টিপল অপশন দিচ্ছে আমাকে। তো আমরা ওয়েবসাইট ট্রাফিক ট্র্যাক করতে চাই, তার মানে ফেসবুক পিকজেল। যদি আমি অ্যাপস এর ডাটা ট্র্যাক করতে চাই, তাহলে যে এসডিকে এর অ্যাক্টিভিটিস এর জন্য এটা। যদি অফলাইন টার্গেট করতে চাই, ধরেন আপনার অফলাইন ডাটাবেজ আছে, ধরেন ওই সেলস ফোর্স মানে সিআরএম ম্যানেজ করেন, তাহলে এই ডাটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটা নিয়ে কাজ করব,
ফেসবুক পিক্সেল গেট স্টার্টেড। আমার একদমই নতুন, এই জন্য আমাকে ক্রিয়েট করতে বলতেছে। আপনার যদি আগে কখনো কারো করা থাকে তাহলে আপনার এই সেটআপটা আসবে না, নর্মাল সেটআপ আসবে। আমি এটার এখনো ক্রিয়েট করিনি, একদম নর্মাল রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সেটআপটা অ্যাটলিস্ট। যেখানে একটা পিক্সেল নাম চাচ্ছে, ওকে আমি এটাই পিক্সেল নাম দিচ্ছি, শাহাস পিক্সেল। একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, একটা নর্মাল একটা ওয়েবসাইট দিলেই চলবে। আমি জাস্ট ডামি হিসাবে এই ওয়েবসাইটটাকে এখানে ইউজ করতেছি, সমস্যা নাই, এটাই কোনো প্রবলেম না। দেন এখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, আমার পিক্সেলটা জেনারেট হবে। অ্যাড অ্যাকাউন্টের জন্য পিক্সেল জেনারেট হলো। যখন পিক্সেল জেনারেট হলো তখন ফেসবুক আমাকে অপশন দিচ্ছে, আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে এই পিক্সেলটা কানেক্ট করাতে চান নাকি ম্যানুয়ালি সেট আপ করতে চান। ওয়ার্ডপ্রেস এর সাথে যদি কানেক্ট করা দেই তাহলে শিখতে পারবেন না। কেন শিখতে পারবেন না? কারণ আপনি সব ক্লায়েন্টের যখন কাজ করবেন না, সব ক্লায়েন্টের তো ভাই আর ওয়ার্ডপ্রেস নাই। অনেক ক্লায়েন্টের পিএসপি ওয়েবসাইট আছে, ম্যাজেন্টো ওয়েবসাইট আছে, দেন শপিফাই ওয়েবসাইট আছে, বিগ কমার্স আছে। তাদের ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন? এই জন্য আমাদের কাছে বেস্ট অপশন হচ্ছে ম্যানুয়াল সেট আপ, মানে প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি শেখা। আমরা সেই প্রসিডিউরে আগাবো। আমি এটা একটু কেটে দেই, আমরা একটু প্রথম থেকে আবার যদি আসি। আমার পিক্সেলটা বানানো হয়ে গেছে, এই যে পিক্সেল, এইটা হচ্ছে আমার পিক্সেল আইডি। এই পিক্সেলটা অ্যাক্টিভ আছে দেখাচ্ছে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের ইভেন্ট ম্যানেজার আসলে পিক্সেল তৈরি করতে বলবে, তৈরি করে ফেললাম। ওভারভিউ সেগমেন্ট থেকে এই যে সেটআপ পিক্সেল নামে অপশন পাচ্ছি। এখন ইনস্টল পিক্সেল বাটনে যদি ক্লিক করি, ওই অপশনটাই দিচ্ছে সেটআপ ম্যানুয়ালি। এখানে দুই ধরনের অপশন দেখাচ্ছে, দেখেন, একটা হচ্ছে ইনস্টল পিক্সেল আর একটা হলো সেটআপ ইভেন্টস। এই অপশনটা তাহলে উপরে চলে যাবে, এটাকে উপরে দিয়ে দিই। ফেসবুক পিক্সেল বেসিক্যালি দুই ধরনের কোড বেয়ার করে। এটাকে দুই ধরন বললে ভুল হবে, এটাকে তিন ধরনের বললে বেটার হবে। কি টাইপের কোড? একটাকে বলে বেস কোড, আরেকটা কোড আছে যেটাকে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড, আরেকটাকে কি বলে কাস্টম ইভেন্ট। ফেসবুক পিক্সেল তিন ধরনের অ্যাক্টিভিটিস আমাকে করতে দেয়। এখন বেস পিক্সেল কোনটা? আমরা যখন ইনস্টল পিক্সেল বাটনে আসি, ঠিক নিচে একটা অপশন দিচ্ছে, দেখেন, কপি দ্য এন্টায়ার পিক্সেল অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর ওয়েবসাইট হেডার। এই যে একটা কোড দিচ্ছে, এই কোডটা কোথায় বসাতে হবে? আমার ওয়েবসাইটের হেডার সেগমেন্টে। হেডার কোথায়? এই ওয়েবসাইটের হেড সেগমেন্ট হচ্ছে এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে হেড সেগমেন্ট। আর হেড সেগমেন্টে কেন বললো? হেড সেগমেন্ট এই জন্য বললো, আমি এই ওয়েবসাইটের যে পেজেই যাই না কেন, হেড সেগমেন্টটা কমন। দেখেন, নিচের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু হেড সেগমেন্টটা কমন। ক্লিয়ার? তার মানে আমি যখন ফেসবুকের এই পিক্সেল বেস কোডের পিক্সেলটা এই ওয়েবসাইটের হেডে বসাবো, তার মানে ট্রাফিক এখন থেকে যে পেজেই যাক না কেন, ফেসবুক সেটা ট্র্যাক করবে। কেন ট্র্যাক করবে? কারণ সে হেডারের মধ্যে কোড প্লেস করা রয়েছে বলে সে ট্র্যাক করতে পারবে। ও, যে ব্যক্তি কার্টে আসে কার্ট পেজও ট্র্যাক করবে, যে ব্যক্তি প্রোডাক্টে আসে প্রোডাক্ট পেজও ট্র্যাক করতে পারবে। সো এটাকে বলে বেস কোড। আমরা বেস কোডের সেটআপটা আগে দেখি। আমি কোডটাকে একটু কপি করি, কপি করে আপনাদেরকে একটু সেগমেন্ট করে বুঝাই দিই আগে। আমি কোডটাকে এখানে পেস্ট করছি। এখন কথা হচ্ছে, এই যে কোডটা, এই কোডটা বসাবো কোথায়? তো আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকবো। ব্যাকএন্ড মানে যেখানে কোড প্লেস করতে হয়। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে সিএমএস ওয়েবসাইট, কফি মেকার ডট ওয়েবসাইট স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। আমি এটার ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো যখন ব্যাকএন্ডে যাচ্ছি তখন আমাকে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডটা বসানোর জন্য আমাকে কোডের এক্সেসে ঢুকতে হবে। তো কোড এক্সেস কোথায় থাকে এই ওয়েবসাইটের? এটা কিন্তু এক একটা ওয়েবসাইটের প্যাটার্ন এক এক রকম হবে। ওয়েবসাইট টাইপ, এটা জাস্ট একটু শর্ট নোট নেওয়ার জন্য। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে পারে, জুমলা হতে পারে, ম্যাজেন্টো হতে পারে, পিএসপি ওয়েবসাইট হতে পারে, শপিফাই হতে পারে, দেন নব কমার্স হতে পারে, অনেক টাইপের ওয়েবসাইট হতে পারে। কিন্তু আমরা এখন কাজ করতেছি কি নিয়ে? ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে। আমি এইটা দিয়েই স্যাম্পলটা জাস্ট দেখাবো। সো আমরা ওয়ার্ডপ্রেস এর সেগমেন্টটা নিয়ে কিনেছি। সো এক একটা প্ল্যাটফর্মের ব্যাক এন্ড কিন্তু এক এক রকম। আপনার অনেক ক্ষেত্রেই ডেভেলপার হেল্প নেওয়া ইম্পর্টেন্ট, বাট যেগুলোর দরকার নাই সেগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই দেখবো। সো শেখার জন্য ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটাই শিখিয়ে দিচ্ছি। বাট আপনার যদি আরো অন্য প্ল্যাটফর্ম থাকে আমি সেটা নিয়েও কথা বলবো। যদি এরপরও না বোঝেন, এনি টাইম আমাকে নক দেন। যে কোনো সাইটের জন্য পিক্সেল সেটআপ আমি ইজি ওয়েতে বলে দিব। এখন কথা হচ্ছে, ফেসবুকের এই যে ডাটাটা আমি অ্যাড করতে চাই এই ওয়েবসাইটের মধ্যে। এখন এই ওয়েবসাইটের কোডিং এক্সেসে ঢুকতে হবে। কোড এক্সেস কোথায়? অ্যাপারেন্স থেকে থিম এডিটর, আই আন্ডারস্ট্যান্ড, থিম এডিটর এবং ওয়েবসাইটের হেডিং এ। তার মানে আমাকে এই পাশ থেকে হেডিং বের করতে হলে হেডার ডট
পিএসপি নামে একটা ট্যাব থাকবে, প্রত্যেকটা ই কমার্স সাইটেই থাকবে, বিশেষ করে যারা ই কমার্স অথবা ওয়ার্ডপ্রেস মেনটেন করেন, মানে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে একই প্যাটার্ন অ্যাপারেন্স থেকে থিম এডিটর, এরপর হেডার ডট পিএসপি। কিন্তু এটা হচ্ছে ওই সমস্ত ওয়েবসাইট যে সমস্ত ওয়েবসাইটের আপনার ডিরেক্টলি থিম ইউজ করা হয়। যদি চাইল্ড থিম ইউজ করা হয় তাহলে প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে, কারণ চাইল্ড থিমে আবার হেডার ডট পিএসপি নাও থাকতে পারে। তো আমি নর্মাল বেসিক সেটআপ দেখাচ্ছি, হেডার ডট পিএসপি তে যাচ্ছি। এখন দেখেন আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পর হেডার ডট পিএসপি তে গেলে এই যে এখানে দেখেন দুইটা কোড স্নিপেট দেখাচ্ছে, এটা হচ্ছে হেডার। এই কোডটা আমাকে ফেসবুক কি বলতেছে, বলতেছে যে এই কোডটা হেডের মধ্যে বসাতে, জাস্ট অ্যাবভ দা ক্লোজিং হেড। আপনাদের ডিজিটাল মার্কেটিং শিখতে হলে বেসিক এইচটিএমএল এর নলেজ থাকতে হবে, এবং এটা খুব কঠিন কিছু না। আমরা এসইও তে যায় এগুলো একটু বেসিক দেখবো, তখন এমনি বুঝতে পারবেন। সো ক্লোজিং হেড, এই ক্লোজিং হেডের ঠিক উপরে বসবে। এই কোডের ক্লোজিং হেডটা কোথায়? এই যে ক্লোজিং হেড, তার মানে ঠিক এটার উপরে আমি কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা আপডেট দিয়ে দিব। তার মানে ফেসবুকের যে পিকজেলটা দিছে, বেস পিকজেল, এই পিকজেলটা আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। এখন অন্যান্য যে পিকজেল গুলো আছে, ইভেন্ট কোড গুলো আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড, কাস্টম ইভেন্ট কোড, আরো মাল্টিপল যখন কোড আসবে তখন আপনাকে প্রত্যেকবার এই সাইটের কোডিং এক্সারসাইজে এটা পেস্ট করতে হবে, এবং যেটা খুবই রিস্কি একটা ম্যাটার। কারণ হচ্ছে যখন আপনি লাইভ ওয়েবসাইটের কোডিং এ ঢুকে কোনো এক্সট্রা কোড ইমপ্লিমেন্ট করতে যাবেন, এমন হতে পারে যে কোনো না কোনো ওয়েতে আপনার সাইটের, আপনি হয়তো ভালো করে কোডটা প্লেস করতে পারেনি, সাইট ডাউন হয়ে যেতে পারে। সাইট যদি ডাউন হয়ে যায় আপনার বিজনেস কিন্তু ডাউন, অথবা আপনার ক্লায়েন্টের বিজনেস ডাউন। সো এখানে কিন্তু একটা বড় ব্লান্ডার হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য মার্কেটার হিসাবে আমরা কখনোই কোডের এক্সেস নেই না, কোডের বাইরে থেকে কাজ করতে চাই। সো কোডের বাইরে থেকে কাজ করার ওয়ে হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা কোড বুঝি না কারণ আমরা মার্কেটার। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি কোড বুঝিও, লাইভ সাইটে কখনো কোড ইমপ্লিমেন্ট করতে হয় না, এটা উচিত না। কারণ একটা ওয়েবসাইট, ধরেন আপনি টপ ই কমার্সে কাজ করতেছেন, আপনি লাইভ ওয়েবসাইটে বসে বসে কোড দিচ্ছেন, বাট ওয়েবসাইটে এই মুহূর্তে 1,000 ট্রাফিক, রিয়েল টাইম ট্রাফিক 1,000, 2,000, 5,000, 10,000। আপনার কোনো একটা ভুলের কারণে পুরো সাইট ডাউন, আপনার চাকরি চলে যাবে, অথবা আপনার যদি কোনো পিক টাইম থাকে আপনার সেলস ড্রপ করবে। সো এই জন্য বলা হয় এটা শুধুমাত্র ই কমার্স না, যে কোনো ওয়েবসাইটের সেট আপের জন্য লাইভ সাইটে কোডিং এক্সেসের ঢোকাটা হচ্ছে বোকামি। তো এই বোকামি থেকে বের হওয়ার জন্য গুগল আমাদের একটা সুবিধা দিছে। আমরা যেহেতু মার্কেটার, আমরা কোড বুঝি না, আবার কোড বুঝলেও লাইভ সাইটে কাজ করা রিস্কি। এই জন্য আমরা নেক্সট টাইম কোনো ডেভেলপার হেল্প লাগবে না, ইভেন আপনাকেও কোডে ঢুকতে হবে না। আপনি গুগলের একটা ফ্রি টুল আছে, যে টুলের থ্রুতে কোডের অ্যাক্সেসটা নিতে পারেন। কারণ আপনি যখনই কোনো কোড জেনারেট করবেন, আমি ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে বুঝাই দিচ্ছি, বাট পিএইচপি সাইটে তো আপনি সি প্যানেল বুঝবেনই না, অথবা মেজেন্টা সাইটের ব্যাকএন্ড আপনি বুঝবেন না, সেক্ষেত্রে কেমনে কোড বসাবেন? এবং অনেকগুলো কোড, এই যে দেখেন ইনস্টল পিকজেলের পরে এই যে আবার সেটআপ ইভেন্টসে যাব, এইখানে যে আবার অনেকগুলো কোড, এত কোড আপনি ম্যানুয়ালি প্লেস করতে গেলে আপনার জন্য বিপদ হয়ে যাবে, এবং আপনি বুঝবেন না কোথায় কোড বসাতে হবে, এটা একটা প্রবলেম। এই জন্য গুগল আমাদেরকে একটা সলিউশন দিছে। কি সলিউশন? এটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার থাকলে আমাদের কাজটা অলমোস্ট 80% টু 90% ইজি হয়ে যায়, মার্কেটারদের জন্য ইজি হয়ে যায়, ওয়েবমাস্টারের জন্য কাজটা ইজি হয়ে যায়, কারণ সাইটটা ডাউন হওয়ার, আপনার জন্য ডাউন হওয়ার কোনো চান্স নাই। আবার একই সাথে সাইটে কোনো প্রবলেম হওয়ার চান্স নাই, সাইট লাইভ থাকবে। একই সাথে কোডে যদি প্রবলেম থাকে আপনি যে কোনো সময় রিমুভ করে দিতে পারেন। তো এই কাজটা ওয়ান টাইমের কাজ, বাকি টাইম শুধু আপনি করবেন। এখন এই ওয়ান টাইমের কাজটা আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি ডেভেলপারকে দিয়ে দিতে পারেন। ওকে, এখন কনসেপ্টটা বোঝেন। কনসেপ্টটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি টুল, একটা থার্ড পার্টি টুল। আপনি এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা অ্যাড করবেন। বেসিক সেটআপ একটু মাথায় নেন, সেটা হচ্ছে অ্যাড ওয়েবসাইট। কোথায় অ্যাড করব? ওয়েবসাইট কোথায় অ্যাড করব? ওয়েবসাইট অ্যাড করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা অ্যাড করি, পরের স্টেপ আস্তে আস্তে লিখি। তাহলে আমি এই ইউআরএলটা কপি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারে আসছি আমি, আমার আগে দুইটা সাইট এখানে লিস্ট ডাউন করা আছে। এইভাবে আমরা আরো মাল্টিপল সাইট এখানে অ্যাড করব। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে অ্যাকাউন্টের নাম চাচ্ছে, তো আমি এখানে নাম দিলাম, ওয়েবসাইটের নেম কফি মেকার। এটা আপনি ভালো বোঝার জন্য ই কমার্স দিতে পারেন, অথবা নর্মালি কোন কান্ট্রি থেকে অপারেট হচ্ছে, বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এটা আর সিলেক্ট করার দরকার নাই, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, বাট কোনো এইচটিটিপি থাকা যাবে না। ডাব্লিউডাব্লিউ থাকলে দিতে পারেন, বাট ডাব্লিউডাব্লিউ না থাকলে নর্মালি দিতে পারেন।
সো কফি মেকার ডট ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ডোমেন। এখন আপনি যে ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করতেছেন, এটা কি হিসেবে অ্যাড করবেন? এটা ওয়েব হিসাবে, তার মানে একটা ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাড হচ্ছে। আরো মাল্টিপল অপশন এখানে দিচ্ছে, আমরা ওয়েবসাইট অ্যাড করব। দেন ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পর এখানে গুগল একটা আমাকে দিছে, টার্মস অফ সার্ভিস দিছে, এটা অ্যাকসেপ্ট করতে বলতেছে। ওকে, অ্যাকসেপ্ট করলাম। করার পর ওই যে উপরে ইয়েস। ট্যাগ ম্যানেজার কিভাবে আসলাম? ট্যাগ ম্যানেজার হচ্ছে এই যে আমি আপনাকে ইউআরএল দিলাম। ট্যাগ ম্যানেজারে আসার কারণ হচ্ছে, ধরেন আমার এই যে অনেকগুলো কোড তৈরি হবে, প্রত্যেকটা কোড ওয়েবসাইটের ব্যাকএন্ডের লাইভ কোডের মধ্যে বসা অনেক রিস্কি, বসানো রিস্কি, এবং আপনি মার্কেটার, আপনি কোড বোঝেন না, তো আপনার একটা ভুলের কারণে পুরো সাইট ডাউন হয়ে যেতে পারে। আবার আমি হয়তো ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি দেখে আপনার ওয়ার্ডপ্রেস ইজি হয়ে যাবে, কিন্তু অন্যান্য কোডিং প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু ইজি না অতটা। সেক্ষেত্রে আপনার ডেভেলপার হেল্প লাগবেই। তো ডেভেলপার হেল্প যদি যাতে না লাগে এবং সাইট যাতে রিস্কে না পড়ে, এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি। আমরা জাস্ট ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাড করলাম। এইচটিটিপিএস গুগল ওটা অ্যাকসেপ্ট করে না, এই জন্য আমরা অ্যাভয়েড করছি। ওই যে দেখেন, আমি যখন এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দিচ্ছি তখন সেই ইরর দেখাচ্ছে। নর্মাল জাস্ট ডোমেনটা হয় ডাব্লিউডাব্লিউ ভার্সন অথবা ডাব্লিউডাব্লিউ ছাড়া। তো আমার ডোমেনে দেখেন ডাব্লিউডাব্লিউ ভার্সন নাই। যেহেতু ওয়েবসাইটটা এখানে অ্যাড করছি, ও আমাকে ভেরিফিকেশনের জন্য কোড দিচ্ছে দুইটা। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে ঠিক আছে, এটা যে তোমার ওয়েবসাইট, এখন ভেরিফাই করো। এখন ভেরিফাই কেন করতে বলতেছে? ধরেন আপনি তো চাইতেই পারেন যে Amazon.com এর ওয়েবসাইটটা আমার ট্যাগ ম্যানেজারে অ্যাড করবো এবং ওদের ডাটা আমি কালেক্ট করবো। সেটা কি পসিবল কিনা? না, কখনোই পসিবল না। শুধুমাত্র আপনার ওয়েবসাইটে আপনি ভেরিফাই করতে পারবেন। তার মানে আমি যখন এখানে ওয়েবসাইটে অ্যাড করলাম, তখন আমাকে দুইটা কোড দিচ্ছে, বলতেছে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দা হেড ট্যাগ। এই কোডটা হেডের মধ্যে বসাতে হবে। ওয়ান টাইম সেট আপ, এটা আপনি না পারলে আপনার ডেভেলপারকে বসা দেন, আপনার ওয়েবসাইটের হেডের মধ্যে এই কোডটা বসায় দিবে। এক। দুই নম্বর আরেকটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। সো এই কোডটা বডি ট্যাগের মধ্যে বসাতে হবে। সো আমরা এইচটিএমএল পারি না, এইচটিএমএল বুঝি না, কিন্তু এইচটিএমএল শেখা কঠিন কিছু না। বাট এসইও তে গেলে আমরা এগুলো টুকটাক শিখে ফেলবো, এগুলো খুব সিম্পল। সো আমাদেরকে ভেরিফিকেশন করতে বলতেছে। সো আমরা এটাও ধরেন বসালাম। এখন বসাবো কিভাবে? অর্থাৎ এই কোড দুইটা কোথায় বসাবো? আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসলাম, অ্যাপিয়ারেন্সে আসলাম, থিম এডিটরে আসলাম। এবার এই কোডটা কপি করব। ও বলছে অ্যাজ হাই ইন দা। অ্যাজ হাই কোথায়? তার মানে এই যে ওপেনিং হেড ট্যাগের ঠিক নিচে আমরা কোডটা বসায় দিলাম। সরি, কোড কপি হয় নাই, কোডটা বসায় দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কোড। এটা হচ্ছে একবার। আরেকবার বলতেছে আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। কপি করলাম কোডটা। আফটার দ্য ওপেনিং বডি। ওপেনিং বডি কোনটা? এই যেটা বলে ওপেনিং বডি। ওপেনিং বডি আর ক্লোজ বডির মধ্যে পার্থক্য বুঝি। এইচটিএমএল এর মধ্যে এটা হচ্ছে হেড ট্যাগ, এটাকে ওপেনিং হেড এটা, আর এটা হলো ক্লোজিং হেড। এই দুইটার মধ্যে সব কোড থাকে, হেডের সব সেগমেন্ট থাকে। আর আমরা ওয়েবে যত একটা ওয়েবসাইটে কন্টেন্ট দেখি, কন্টেন্ট পার্টটা থাকে হলো বডির মধ্যে। এটা হলো ওপেনিং বডি, আরেকটা আছে এটাকে বলে ক্লোজিং বডি। সো আমাদের কোথায় কোথায় বসাতে হবে? হেডের ঠিক নিচে কোডটা বসাতে হবে এইখানে, আর বডির মধ্যে কোডটা বসাতে হবে। বডি, এই যে বডি, এই বডির ঠিক নিচে এই কোডটা বসাতে হবে। বসানোর পর আমরা কি করব? এটা সেভ দিব। সেভ হয়ে গেলে কি হবে? গুগল ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটে সেট আপ করা হয়ে গেছে। এই সেট আপটা আপনি করতে পারেন, অথবা আপনি কোড না বুঝলে আপনার ডেভেলপারকে দেন, ডেভেলপার বসা দিবে। নেক্সট টাইম আর ডেভেলপার হেল্প দরকার নাই। বাকি যত কাজ আছে সব আমরা করব কই থেকে? গুগল ট্যাগ ম্যানেজার থেকে। ট্যাগ ম্যানেজারে একটু পরে আসতেছি আবার। এখন আমি এই যে কোডটা বসালাম, এই কোডটা এইভাবে বসাতে পারি, অথবা প্লাগইন দিয়ে বসাতে পারি। আমি একটু প্লাগইন দিয়ে দেখাবো, কারণ আমার প্লাগইন দরকার আছে একটু পরেই। এই জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, যেটা ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ হয়, কিন্তু অন্য প্ল্যাটফর্মের জন্য কিন্তু আবার প্লাগইন ইউজ হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। তো আমি ডিরেক্টলি কোডটা বসাবো না, আমি শুধু এটার প্লাগইন যাচ্ছি, একটা প্লাগইন নিব। আমি যাচ্ছি এখান থেকে প্লাগইন, একটা প্লাগইন অ্যাড করব। প্লাগইন হচ্ছে, যারা বোঝেন না, প্লাগইন হচ্ছে একটা নর্মাল নর্মাল একটা ফিচার ওয়ার্ডপ্রেসের, যেটা থ্রুতে আমরা অনেক কিছু ইজি ওয়েতে করতে পারি, যেটা আপনার কাস্টম সাইটে ম্যানুয়াল করতে হয়, কোডিং করে করতে হয়। বাট এখানে আগে থেকে বিল্ট ইন বানানো আছে, আমরা জাস্ট ওই ফিচারটা ইউজ করি। আমি এখানে সার্চ দিই গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার সার্চ দিলে ডিউরাসেল টমি, টমিস গুগল ট্যাগ ম্যানেজার, মোটামুটি মার্কেটে এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। গুগল ট্যাগ ম্যানেজার সেট আপের জন্য এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এটার অনেক কারণ আছে, আমরা একটু পরে আসতেছি। আপাতত আমি এটা ইনস্টল দিয়ে নিচ্ছি।
এটার লিংক দেওয়া আছে হচ্ছে আমাদের রিসোর্স সেগমেন্টটাতে। এই যে রিসোর্সে গেলে এটা পাবেন। এটাকে আমি অ্যাড করে দিছি অলরেডি। এই যেটা আমি প্লাগইনটা দিয়ে দিছি, এই প্লাগইনটা ইউজ করবেন আপনারা। যদি ই কমার্স ওয়েবসাইট হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে এই প্লাগইনটা ইউজ করবেন। ওকে, আমি এই প্লাগইন দিয়ে ভেরিফাইটা করে দিব। এখন প্লাগইনটা অ্যাড হয়ে গেছে আমার ওয়েবসাইটে। এবার প্লাগইন যেহেতু অ্যাড হয়েছে, এটার কোথায় পাবো? এটা আমরা এই যে সেটিংস থেকে গেলেই গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা বাটন পাবো। আমি কিন্তু কোডটা আর ওই কোডের মধ্যে বসাইনি। এই যে এই কোডটা, এই যে এখানে ক্লিক করলে দুইটা কোড আসে না, এটা আর সোর্স কোডে বসায় দিইনি। আমি জাস্ট প্লাগইন ইউজ করার জন্য এটা এখানে আসছি। ওকে, প্লাগইনে যখন আসছি তখন ও বলতেছে, প্রথমেই বলতেছে দেখেন, টু স্টার্ট ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস প্লিজ এন্টার ইউর জিটিএম কোড। দেখেন এখানে আসছি, আসার পর ও বলছে জিটিএম কোড বসাতে। ঠিক আছে, ওকে, এখানে ক্লিক করি। ক্লিক করলে যে নিচের দিকে আসতেছি, দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এখন গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোথায়? এই কোডের মধ্যে খুঁজতে গেলে গুগল ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে এই যে এটা। ওকে, কিন্তু এটা আমরা নর্মালি এই যে উপর থেকেই পাই। যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন এই যে উপরেই দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি আছে, এই আইডিটাই আমরা কোথায় বসাবো? ঠিক এখানে। ওকে, বসালাম। এখন এখান থেকে কোন অপশনটা সিলেক্ট করব? আপনি কি ফুটারে বসাবেন না কোথায় বসাবেন? আমি বেসিক্যালি কাস্টম বসাবো। কাস্টমটা হচ্ছে বেস্ট মেথড। যদি প্লাগইন দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করতে চাই ওয়েবসাইটের, নর্মালি প্লাগইন ইনস্টল করার পর প্লাগইনে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিব, এরপর কাস্টম দিব। যখন কাস্টম দিব তখন ও আমাকে একটা অপশন বলতেছে যে হ্যাঁ, if you select custom you need to edit your template file and add the following line just after the opening body tag. So আমি যদি এটা কাস্টম ইউজ করি তাহলে পারফেক্ট, কিন্তু একটা স্টেপ আমাকে করতে হবে। এই কোডটা ওপেনিং বডির ঠিক নিচে বসাতে হবে। তো আমি এখানে কোড বসালাম, এটাকে সেভ দিলাম, সবই ঠিক আছে। এবার আমি এটাকে কপি করি এই কোডটাকে, তারপর বডি ট্যাগের মধ্যে বসায় দিব। বডি ট্যাগ কোথায় থাকে? নর্মালি এই ওয়েবসাইটের কোডিং এর মধ্যে, অর্থাৎ এই যে থিম এডিটর, অ্যাপারেন্স থেকে থিম এডিটরে যদি যাই, হেডার ডট পিএসপি, আমাকে কিন্তু কোডের মধ্যে আসতেই হয়েছে। তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই যে আমি তাহলে প্লাগইন কেন ইউজ করব? প্লাগইন ইউজ করবেন এর কারণ একটু পরেই বলতেছি। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, যদি ওয়ার্ডপ্রেস না হয় তাহলে ওই যে কোডটা, এই কোডটা আপনার ডেভেলপারকে দিয়ে বসায় নিন। বাট আমি প্লাগইন ইউজ করতেছি, এর একটা বড় কারণ আছে, একটু পরেই। সো আমার এটা সেভ হয়ে গেছে। এবার আমি যদি একটু রিলোড দেই যে আমার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার কোড ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, যদি একটু চেক আপ করতে চাই তাহলে কি হবে? সিলেক্ট করা আছে, ওকে, দেন রাইট ক্লিক করি, পেজ সোর্সের যাই, পেজ সোর্সে যাই, সরি আমি ইন্সপায়ার গেছি। এই যে পেজ সোর্স, এখানে ট্যাগ ম্যানেজার কোডটা আছে কিনা সেটা দেখতে হবে। আছে তো, এই যে হেডিং এর মধ্যে এই যে দেখেন কোড বসানো রয়েছে, এই যে কোড বসানো আছে এখানে আমাকে বলে দিচ্ছে। সো কোডটা ঠিক মতো প্লেস করে। এখন যে পেজে যাই গুগল ট্যাগ ম্যানেজারের কোড অ্যাভেলেবল আছে। এখন এটা আরো ভালোভাবে চেক করব কিভাবে? এটা আরো ভালোভাবে চেক করব আমরা, অন্য একটা টুল আছে, এটা গুগল থেকে দেওয়া হয়েছে। এটা একটা ক্রোম এক্সটেনশন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলে এটাকে। এটা আমরা যখন গুগল অ্যাডওয়ার্ড শিখতে যাব তখন এই টুলটা দরকার পড়বে আরো বেশি। আপাতত আমি অ্যাড করে নিচ্ছি। ও আচ্ছা, এটা অলরেডি অ্যাডেড। এই টুলটাও আপনাদের দরকার পড়বে। এটা দিয়ে আমরা চেক করতে পারি যে হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের কোড আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা আছে। তো এটা কোথায় পাবো? ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটাকে জাস্ট এনাবল করব। এবার আমি একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখেন এই যে এখানে +1 হয়ে গেছে, এবং কি বলছে? এই যে গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড ধরা পড়ছে এই ওয়েবসাইটে। এবং আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য ট্র্যাক করতে পারবেন যে দেখি google.com এর ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার ইউজ করা হয়েছে কিনা চেক করতে পারবেন, শুধুমাত্র এই টুলের কারণে। এই টুল থেকে এটা চেক করা পসিবল, যে কোনো কারো ডাটা এটা দেখা যায়। সো এটা ওপেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারের কোড প্লেস করা হয়েছে ওয়েবসাইটের মধ্যে।